আমি জাস্ট একটা কথা অ্যাড করে আর কি আমার আলোচনা যাবো। প্রথম হচ্ছে আপনি যেটা বলছেন, আমি ইয়ং হলেও আমার দলে ৬০-৬৫ বছরের লোকেরাও আমার জেলা কমিটির, ঢাকা মহানগরের কমিটির আহ্বায়ক পদে, সদস্য সচিব, সহ সেক্রেটারি পদে দায়িত্ব পালন আছে। তবে এটা ঠিক যে আমাদের একটা ভালো যে বাংলাদেশে তো বড় বড় রাজনৈতিক দলের যুব নেতারা 65-70 বছরের থাকে, সেটা তো আমাদের বড় দলগুলো যেই প্র্যাকটিসটা করে আসলে। আমি ইয়াং বলেছি দেখে যে আপনার দলে বয়োবৃদ্ধি তরুণ নাই, আমি বুঝছি আপনি কেন এটা বলছেন। যে তথ্য দিয়ে দিলাম আর কি, যে ধরনের অনেকে এখন এইজ কত নূর সাহেব? আমার বেশি না, 32। তো আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের এটা ঠিক যে নেতৃত্ব পর্যায়ের বড় একটা অংশ তরুণ, এবং যারা মোটামুটি দলটাকে তরুণদের মধ্যে রাখতে চায় না, সবাই আছে সেটা বোঝাতে চাইছে, উঠে এসেছে। তো এখন ইয়ংদের জায়গা থেকে আমরা যেটা মনে করি যে আমাদের এই সময়ের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে যে জনসংখ্যার সিংহভাগ কিন্তু ইয়াংই। হ্যাঁ, জনসংখ্যার প্রায় এখন বোধহয় 40% হচ্ছে তরুণ, যে যাদের বয়স হচ্ছে আপনার 15 থেকে 40-এর মধ্যে, প্রায় 40%। তো আমাদের এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডস যে সুবিধাটা আমরা এখন পাচ্ছি, কিন্তু দুঃখজনক যে এটা সরকার প্রপার ইউটিলাইজ করতে পারতেছে না। কারণ এখন আমাদের প্রবাসী রেমিটেন্স যারা পরিশ্রম করে অর্জন করে, কিংবা দেশে যারা আপনার ফ্রিল্যান্সার কাজ করে, কিংবা দেশের মধ্যেও যারা কাজ করে, এই কর্মক্ষম জনগোষ্ঠীটা কিন্তু আগামী 20 থেকে 25 বছর পর আবার থাকবে না। তো এটা নিয়ে গভর্নমেন্টের পরিকল্পনা থাকা দরকার, তাহলে হয়তো ভালো হতো। আপনি যে সমস্যাটা জানতে চেয়েছেন, আমাদের দৃষ্টিতে আমি দেখি প্রথমত আমাদের দেশের একটা চরম রাজনৈতিক সংকট আছে। বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একেবারেই বিপরীতমুখী একটা অবস্থানে আছে, এবং দেশের মৌলিক বিষয়েও তারা একমত হতে পারছে না। যে বাংলাদেশ আজকে, ভারত আমাদের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ, সেই দেশের সাথে আমাদের কৌশলগত অবস্থান, জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে আমাদের নাই। কিন্তু ধরেন আওয়ামী লীগ একটা চুক্তি করলে অপোজিশন সেটা বিরোধিতা করবে, অপোজিশন করলে আওয়ামী লীগ বিরোধিতা করে, কিন্তু কিছু জায়গায় কিন্তু একমত হওয়া উচিত যে জাতীয় নিরাপত্তা এবং দেশের স্বার্থে। মিয়ানমার, আমাদের যে দুইটা নেইবারিং কান্ট্রি, আমার মনে হয় আমাদের সামরিক বাহিনীতে কিছু পলিসি ছিল, এখন আর সেইটাও কাজ করছে না, যার ফলে আপনার ওই 78 সালে যুদ্ধ বিধ্বস্ত কিসেন্সের মতো যে তলাবিহীন ঝুরির দেশ থেকেও জিয়াউর রহমান সে সময় আপনার রোহিঙ্গাদেরকে পাঠাতে পেরেছিল। এখন আমরা এই উন্নয়নের রোল মডেলের দেশ হয়েও কিন্তু আমরা একজন রোহিঙ্গাকেও গত 7-8 বছরে পাঠাইতে পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক সংকটের ফলে আমাদের পররাষ্ট্র নীতি বলি, আমাদের দেশের মধ্যে সুশাসন নিশ্চিত করার কথা বলি, কিংবা একটা সুষম উন্নয়নের কথা বলি, তার কোনোটাই হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, এখন আমরা দেখি যে আপনার বাংলাদেশের বেশ কয়েকটি পত্রপত্রিকা এবং বিভিন্ন সংস্থাগুলো জরিপ করেছিল যে 85% উচ্চশিক্ষিত তরুণ তারা দেশে থাকে না। দেশকে তারা সামাজিক এবং পারিপার্শ্বিকভাবে তারা নিরাপদ মনে করে না, উন্নত জীবনযাপন এখানে নিশ্চিত হয় সেটা মনে করে না। কারণ তারা দেখতেছে আমাদের দেশের সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা বা অন্যান্য যারা শিল্পপতি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা যে চিকিৎসা নিচ্ছে। তো এই দেশে তো সে অসুস্থ হলে তার তো চিকিৎসা নেওয়ার ব্যবস্থা এই রাষ্ট্র তার জন্য করে নাই। আমাদের দেশের শিক্ষিত তরুণরা উচ্চশিক্ষার জন্য সবাই ইউরোপ, আমেরিকাতেই শেষ পর্যন্ত পাড়ি জমায়, এবং দেশের মধ্যেও যারা উচ্চ শিক্ষিত হয়ে একটা কর্মের খোঁজে আছে, তার কর্মের নিশ্চয়তাটা কিন্তু নাই। ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে ভালো ফলাফল করেও কিন্তু রাজনৈতিক লিগ্যাসি না থাকলে সেটি ইউনিভার্সিটির টিচার হতে পারে না, অনেকের কাছে দৌড়দৌড়ি করা লাগে। তো এইরকম একটা অনিশ্চিত পরিবেশে কেন উচ্চশিক্ষিত তরুণরা থাকবে? তো তরুণরা দেশ ছাড়ছে, তরুণরা এই দেশকে নিরাপদ মনে করছে না, রাষ্ট্র তার কর্ম, তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আর এই রাজনৈতিক অনিশ্চয়তার ফলে দেশে প্রতি বছর হানাহানি, মারামারিতে যেই লোক আপনার নিহত হচ্ছে, আহত হচ্ছে। এবং আমি আরও একটা দুর্বল দিক দেখি আমাদের রাজনীতিতে, আপনার শিক্ষিত এবং ভিশনারি লোকের অভাব। যে সমস্ত নেতৃত্ব আছে, স্পষ্ট যে আমি কারো প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছি না, তারা অ্যানালগ যুগের চিন্তা নিয়ে তারা ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের কথা বলছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমার পরিবেশের কথা মাথায় রাখতে হবে। আমার 20 বছর পর এই প্রজেক্টের কি প্রতিক্রিয়া হতে পারে সেইটা মাথায় রাখতে হবে। ধরুন পদ্মা সেতু নিশ্চয়ই আমাদের একটা গর্বের জায়গা না, কিন্তু এই পদ্মা সেতু করার ফলে এই যে গত আপনার বলা চলে 2-2.5 বছরে যে এখন পদ্মার বুকে যেভাবে চর পড়েছে, এইটা নিয়ে তাদের প্ল্যান ছিল কিনা আমি জানি না, নিশ্চয়ই প্ল্যান ছিল ড্রেজিং, তো আপনি করেন, ফ্লো ঠিক রাখেন, নাই তো। তারপরে আমাদের এই যে আপনার
শিক্ষার কারিকুলাম নিয়ে সবচেয়ে আমরা মানে এটা আমাদের জন্য কিছুটা মনে হচ্ছে যে হাস্যকর, মানে গিনিপিগের মতো এক একটা প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে যে এইটা এখানে হচ্ছে কিনা। আমরা উন্নত জীবনযাপন, উন্নত রাষ্ট্রের সাথে নিজেদেরকে তুলনা করতে চাই। সুইজারল্যান্ডের কিংবা নেদারল্যান্ডের কিংবা ইউরোপ আমেরিকার স্টাইলের কারিকুলাম কিংবা তাদের যেভাবে এডুকেশনাল ইকুইপমেন্টস, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সাপোর্ট করতে পারে, আমরা কি গ্রামাঞ্চলের এখানে ফ্যামিলির লোকজন সেটা অ্যাফোর্ড করতে পারে? শিক্ষার পদ্ধতি নিয়ে, কারিকুলাম, সিলেবাস নিয়ে বারবার বিতর্ক হচ্ছে। কেন বিতর্ক হবে? শিক্ষার কারিকুলাম করার ক্ষেত্রে কি আমরা, ধরেন যে সরকার ক্ষমতায় থাকে, তারা কি নৈতিকভাবে ওই সাহসটা দেখাতে পারে যে আচ্ছা আমার পক্ষের লোক না হলেও একজন জ্ঞানী গুণী মানুষ, তাকে আমি এই কমিটিতে অন্তর্ভুক্ত করে তার ওপিনিয়নটা নেই? জ্ঞানী মানুষদেরকে কিন্তু আমাদের দেশে কাজে লাগানো হচ্ছে না, শুধুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার ফলে, যার ফলে সব জায়গায় একটা হতাশা বাড়ছে যে না, এই দেশের থেকে আমার লাইফ সিকিউর না, আমার নিরাপত্তা নেই, দেশের ভবিষ্যৎ নেই। তো এই যে হতাশা এবং এই যে অনেক সামগ্রিক সমস্যা, মনে করি একটা বড় সমস্যা, যার প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা। কারণ রাজনৈতিক স্ট্যাবিলিটি যদি থাকতো তাহলে হয়তো অনেক কিছুর একটা ভালো পরিবর্তন হতো। মিস্টার মাইনুদ্দিন, রাজনৈতিক সংকটটা তিনি প্রধানভাবে দেখছেন এবং দেশের তরুণরা দেশে থাকতে চাইছে না। আমরা যে কিছুদিন আগে একটা স্টাডি দেখলাম যে 70% তরুণ দেশের বাইরে চলে যেতে চাইছে। তো নিঃসন্দেহে একটি দেশের জন্য এবং বাংলাদেশের মতো রক্ত দিয়ে কেনা স্বাধীনতা যে দেশের, সেই দেশের জন্য সেটা খুব একটা সুখকর নয়। নূর তার কথা শুরুতে ভারত প্রসঙ্গটা টেনেছেন, বাংলাদেশ ভারত প্রসঙ্গ। সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন এবং সেখানে প্রাপ্তি অপ্রাপ্তির একটা আলোচনা নানা মহলে হচ্ছে। সেটাও আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কিভাবে দেখেন। কারণ কারো কারো ন্যারেটিভ এরকম হচ্ছে যে ভারতের সঙ্গে আমরা আমাদের অধিকারটা বা আমাদের প্রাপ্যটা আদায় করতে পারছি না, যেহেতু রাজনৈতিকভাবে আমাদের রাষ্ট্র সমাজ বিভাজিত, আমাদের কোনো ঐকমত্য নেই, এবং কারো কারো ভাষায় যে এখানে আসলে জনগণের সরকার সেই অর্থে নেই। সেই কারণে আপনি ইয়াংরা বাইরে চলে যাচ্ছে, আমি হোললি না হলেও পার্টলি আমি এটা অ্যাগ্রি করি। ফ্রাস্ট্রেশন থাকবে, যেই সমাজ বিভাজন হয়ে যায় সেখানে ফ্রাস্ট্রেশন থাকাই স্বাভাবিক। আসলে বিভাজনটা কোন পার্টিকুলার গভর্নমেন্টে শুরু হয়েছে আমি সেটা ব্লেম করতে চাই না। আমাদের সময়, এখন তো আপনারা কথা বলতে পারেন, আমাদের সময় 90-এর আন্দোলনে 86-তে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে গিয়েছিলেন। এটা তো একটা রাজনৈতিক দলের ইলেকশনে যাওয়া হয়তো আলটিমেট টার্গেট। আপনারা ইলেকশন গেছেন, বিড়াল সাদা কি কালো প্রশ্ন না, আমি আরেকদিন বলছিলাম বিড়াল ইঁদুর মারতে পারে কিনা। আপনাকে জাজ করার, আপনি পপুলারিটি জাজ করতে পারবেন ইলেকশনেই। ইলেকশনে যাওয়ার আগেই যদি বলেন যে এখানে ইলেকশন ব্যবস্থা নাই, তাহলে তো আর কিছু করার থাকে না। আমরা নোয়িং ফুললি ওয়েল যে ইলেকশন সামরিক মানে জান্তার আন্ডারে ইলেকশন না হতে, আমরা ওয়েটা ছিল কি, আমরা তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতাম না। আমি সেটা বলতে সিএসি স্যার, আমি তখন ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংয়ে ধরেন আমি 4th সেমিস্টারের ছাত্র। তখন আমরা নির্বাচনে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে গেল। উনি বলেছিলেন যে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান, তারপরে আমাদেরকে ঢালাওভাবে জাতীয় বেঈমান বলে আখ্যায়িত করলো। আমাদের ওয়েটা ছিল কি নির্বাচনে না যাওয়া। প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য নির্বাচনে গিয়েছেন, মনের অজান্ত হইল গিয়েছেন যে আমাকে আমার শক্তি প্রুফ করতে হবে। এবং ইলেকশনে পাবলিক যেভাবে ভোট দিয়েছিল, যদি এখানে ইন্টারফারেন্স না হইতো তাহলে আওয়ামী লীগ আরও 86 সালে পাওয়ারে যেত। এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন বয়স ছিল 38-এর বা 40-র কাছাকাছি করে। উনি 38 এট দ্য আপনি 86-এ, ওনার এইজ ছিল 37। আপনি তখনই ক্ষমতায় আসতে পারতেন। তো ইলেকশন ব্যবস্থা একদিনে ধ্বংস হয় নাই। আমি তো মনে করি এবার যে ইলেকশনটা হয়েছে, আমি এখানে ইলেক্টেড হয়েছি, এটা ডাজ নট মিন দ্যাট ইলেকশন কিন্তু এবার ভালো হয়েছে। ইলেকশন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। প্রশ্ন তুলতে পারেন যে আপনাদের ইলেকশনে যে পার্টিসিপেশন কত, 47-48। যদি বিএনপি আসতো, প্রধান বিরোধী দল বাইরের যে দাবি করে, এটা অস্বীকার করার উপায় নাই। প্রধান বিরোধী দল যদি ধরেন আসতো, মানুষ জাতীয় পার্টির বিরোধী দল মনে করে না। বিএনপি যদি ইলেকশনে আসতো, আরও 15 থেকে 20% ভোট আরও নর্মালি চলে আসতো। আর ফ্রাস্ট্রেশনের জায়গা দিয়ে বলেন, ফ্রাস্ট্রেশন তো আপনি
এর আগে আমরা যখন ছোট ছিলাম, জিল্লুর ভাই, আপনি কি ঢাকা শহর এত সুন্দর ছিল, এত যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল? আমরা তো মুড়ির ট্রেনে ওইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। এত ইন্টারসিটি ট্রেন এক্সট্রার সময়ে, যে অস্বীকার করে না, এক্সট্রার সাহেবের শেষ সময়ে ইন্টারসিটি ট্রেন আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসতাম। এখন তো যোগাযোগ ব্যবস্থার অনেক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আপনি যে বললেন ওই যে এই পদ্মা সেতুতে ইট ইজ এ চ্যালেঞ্জ ফর শেখ হাসিনা আর এক্সেলেন্সি। আমি মনে করেছিলাম যে এটা দুঃসাহস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কেমনে বলে উনি পারবে, এত বড় এই এত টাকা। এবং একজন অর্থনীতিবিদ, হি ওয়াজ এ জেম অফ বাংলাদেশ, যিনি পরার্থপরতার অর্থনীতি একটা বই লিখেছেন, ডিসকভারি অফ বাংলাদেশ একটা বই লিখেছেন।